আচ্ছা ভাই, তাহলে এবার দেখো Cn মাইনাস প্রতিস্থাপন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটার SN1 বিক্রিয়া নাই। ঠিক আছে, SN1 বিক্রিয়ার মাধ্যমে Cn মাইনাস প্রতিস্থাপন নর্মালি করা যায় না, কারণ হচ্ছে এমন কোনো দুর্বল নিউক্লিওফাইল পাওয়া যায় না যার ভিতরে Cn মাইনাস আছে। ঠিক আছে, এই জন্য ডিরেক্ট হচ্ছে এটাতে SN2 প্রতিস্থাপন করা হয়। তাহলে যদি SN2 হয় তাহলে অবভিয়াসলি আমরা জানি যে এটার সোডিয়াম বা পটাশিয়াম লবণ লাগবে। তাহলে আমরা পটাশিয়াম সায়ানাইডও নিতে পারি, চাইলে সোডিয়াম সায়ানাইডও নিতে পারো তুমি। আচ্ছা, আর জানি হচ্ছে নিম্ন তাপমাত্রা লাগবে, নিম্ন তাপমাত্রা দিলাম। আর হচ্ছে একটা দ্রাবক লাগবে, পোলার অপ্রোটিক দ্রাবক। তো অ্যাসিটোন নিলে হয়, এখানে কোনো সমস্যা নাই, তুমি চাইলে অ্যাসিটোন দিতে পারো। যে তোমাদের বই এই জায়গায় শুষ্ক ইথার নিছে, শুষ্ক ইথার। দেখো ইথারও কিন্তু একটা পোলার অপ্রোটিক দ্রাবক। কিভাবে? এই যে দেখো CH3O CH3, এই জায়গায় অক্সিজেন, এই দুই পাশের যে কার্বন, আচ্ছা আমরা এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দুই পাশের যে কার্বন এদের কাছ থেকে ইলেকট্রন টেনে নেয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তো এই জায়গায় এই অক্সিজেনটা হয় ডেল্টা নেগেটিভ, আর এই দুটা হচ্ছে ডেল্টা পজিটিভ। ঠিক আছে, তো দেখো পজিটিভ চার্জটা কিন্তু হাইড্রোজেনের উপরে না, কার্বনের উপরেই আছে। তার মানে এটা অবভিয়াসলি একটা পোলার অপ্রোটিক দ্রাবক। তাহলে এখানে তুমি চাইলে শুষ্ক ইথার নিতে পারো, বা তুমি চাইলে অ্যাসিডনও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বিক্রিয়া তো একদম ইজি। এই জায়গায় জাস্ট হচ্ছে আর Cn আর পটাশিয়াম হ্যালাইড বা সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে SN2 বিক্রিয়া তোমরা নর্মালি জেনে আসছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি এটার একটু মেকানিজমটা দেখাই দিই। মেকানিজম দেখালে সুবিধাটা কি হবে, এরপরে দেখবা এই জায়গায় সিলভার সায়ানাইড দিলে একটু ঝামেলা হয়। যেমন তোমাদের বলছিলাম সিলভার সায়ানাইড একটা ঝামেলা আছে। তুমি যদি এই জায়গায় সিলভার সায়ানাইড যুক্ত করো, এরকম প্রোডাক্ট আর আসে না, তখন এখানে আইসোসায়ানাইড তৈরি হয়। তো এটা কেন হয়, এটা বোঝার জন্য আমাদের মেকানিজমটা একটু ইম্পর্টেন্ট। তো চলো আমি একটু শর্টে এই SN2 বিক্রিয়ার মেকানিজমটা দেখাই। আচ্ছা আচ্ছা, যদিও এগুলো আমি আগে দেখাইছি, তাও তোমাদের যারা ভিডিও ক্লাস করতেছো তাদের উপকার হবে। দেখো, আচ্ছা, মেকানিজমের প্রথম ধাপে হচ্ছে, মেকানিজম একটা ধাপেই হয়, একটা ধাপেই হয়। এবং এই যে পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড, এটা তো একদম পিওর একটা আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ মানেই হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে পোলার দ্রাবক, যেহেতু পোলার দ্রাবকের মাঝে এটা আয়নিত অবস্থায় থাকে। পোলার দ্রাবকের মাঝে এই পটাশিয়াম সায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম আয়ন আর সায়ানাইড আয়ন হিসেবে থাকে। এটা আসলে কোনো ধাপ না, এটা নর্মালি আগে থেকেই থাকে। আচ্ছা, এবার দেখো কি হয়, আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যালকাইল হ্যালাইড এক্সাম্পল হিসেবে নিই CH3Cl। ঠিক আছে, CH3Cl এর সাথে আমরা পটাশিয়াম সায়ানাইড যুক্ত করি, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট হবে CH3CN, তাই তো? আচ্ছা, তাহলে আমরা CH3CN কে বানাইলাম আর কি, CH3Cl কে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম। তাহলে এইবার এই কার্বন, আমাদের মাঝের যে কেন্দ্রীয় পরমাণু কার্বন, এই কার্বনটির তোমাকে যদি বলি সংকর আয়ন কত, এই কার্বনের সংকর আয়ন, হ্যাঁ কত হবে, যে বোঝা যাচ্ছে এই জায়গায় কার্বনের সাথে তিনটা হাইড্রোজেনের তিনটা সিগমা বন্ধন, আবার এই ক্লোরিনের সাথে একটা সিগমা বন্ধন। তার মানে আমরা ওই যে জানি Z = লোন পেয়ার প্লাস সিগমা। তাহলে লোন পেয়ার হচ্ছে 0 আর সিগমা হচ্ছে 4টা। তার মানে সংকরায়ন কি আসবে, sp3 সংকরায়ন এই কার্বনের। তাহলে এই কার্বনের sp3 সংকরায়ন মানে এটার আকৃতিটা হবে চতুস্তলকীয়। তাহলে এই চতুস্তলকীয় আকৃতিতে আমরা এটাকে সাজাই দিলাম। আচ্ছা, এখানে আমরা Cl দিই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, এবার দেখো এই যে এই কার্বন ক্লোরিন এই বন্ধনটার দিকে তাকাও। এই জায়গায় এই ক্লোরিন এটা কিন্তু হচ্ছে ডেল্টা নেগেটিভ, কারণ কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আর এই কার্বনটা কিন্তু ডেল্টা পজিটিভ। আচ্ছা, এখন দেখো এই দ্রবণের মাঝে আগে থেকে কিন্তু একটা নেগেটিভ আয়ন আছে Cn-, ও কিন্তু একটা কি নিউক্লিওফাইল, ও পজিটিভ চার্জ খুঁজতেছে। তো এই যে দেখো এই কার্বন যেটা মাঝে, এই একটু ডেল্টা পজিটিভ। তো এখন এই Cn- আয়নটা চাচ্ছে যে আমি এই কার্বনে গিয়ে যুক্ত হব, কারণ ও তো পজিটিভ। তো কথা হচ্ছে দেখো, যেই পাশে ক্লোরিন আছে ওদিক থেকে Cn- আয়ন, মানে সায়ানাইড আয়নটা, যেই পাশে ক্লোরিন আছে ওদিক থেকে কার্বন এসে অ্যাটাক করতে পারে না, কারণ ওই পাশে তো একটা নেগেটিভ জিনিস আছে, এই নেগেটিভ নেগেটিভ তো আবার বিকর্ষণ করে। তার মানে এই পাশ থেকে এসে অ্যাটাক করতে পারবে না। কি করবে, একদম যেই পাশে ক্লোরিন আছে তার বিপরীত পাশে চলে যাবে, সেই বিপরীত পাশ থেকে এসে এই যে কার্বনে অ্যাটাক করবে, একদম বিপরীত পাশ থেকে এসে কার্বনে অ্যাটাক। তাহলে আমি যদি এটাকে এমনি দেখাই, এই, হ্যাঁ, তাহলে কি করলো, যে এই সায়ানাইড মাইনাস আয়ন, Cn- আয়ন, এটা কি করলো, এই যে আমাদের কার্বনে অ্যাটাক করলো একদম ক্লোরিনের বিপরীত পাশ থেকে। আচ্ছা, এবার তোমাদেরকে এটা একটু আমি হাতে দেখাই, দাঁড়াও। আচ্ছা, তাহলে এই যে সবাই একটু এদিকে তাকাও, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য কলম দিয়ে আমরা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডের স্ট্রাকচার বানাইছি। দেখো, এই ধরে নাও এই মাঝখানে আছে কার্বন, এই যে মাঝে আমাদের এই জায়গাটায় আছে কার্বন। আচ্ছা, আর এই যে উপরের এই কালো অংশ এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, আবার এই পাশে এটাও হচ্ছে একটা হাইড্রোজেন, এই পাশে এই লাল এটাও হচ্ছে একটা হাইড্রোজেন, আর এই পাশের যে কালোটা এটা হচ্ছে আমাদের ধরো ক্লোরিন। ঠিক আছে, মাঝখানে কার্বন, এই যে হাইড্রোজেন 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 ক্লোরিন। ঠিক আছে, হয়েছে তো, এটা একটা চতুস্তলক।
মাঝখানে কার্বন আর চারপাশে হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন আছে। এবার ওই যে আমাদের CN মাইনাস আয়ন, ধরো এই যে আমার হাতে ডান হাতে যেটা, এটা হচ্ছে CN মাইনাস এর এই আয়ন, এই হচ্ছে দেখো আমাদের এই কার্বনটা তো ডেল্টা পজিটিভ, এই জায়গায় এসে এই পাশ থেকে অ্যাটাক করতে পারবে না। কারণ কি, এই যে এখানে Cl মাইনাস আছে, এ আবার ডেল্টা নেগেটিভ, একে বিকর্ষণ করতেছে, এই জন্য কি করলো, একদম বিপরীত পাশে চলে গেল। আর এই বিপরীত পাশ থেকে এসে কার্বনে কি করবে, এই কার্বনে এসে অ্যাটাক করবে। তাহলে দেখো এই কার্বন এসে যদি অ্যাটাক করে, তাহলে এই কার্বন তো 5 হাত হয়ে যাবে, তখন এখানে যদি যুক্ত হয় 5 হাত হয়ে যাবে, 5 হাত তো হতে পারবে না। এই জন্য কি হচ্ছে, এই একটা নেগেটিভ জিনিস এসে যখন কার্বনকে অ্যাটাক করবে, কার্বন তখন আরেকটা নেগেটিভ জিনিস ছেড়ে দিবে, এই যে Cl মাইনাস, তাহলে এটা আস্তে আস্তে এখান থেকে চলে যাবে, আর এই জায়গায় কি হচ্ছে, এই CN মাইনাস আয়নটা এখানে আস্তে আস্তে এসে যুক্ত হবে। তো এই পুরো প্রসেসটাকে এর পরের ধাপে ট্রানজিশন স্টেটে দেখানো হয়। দেখো আমরা যদি ট্রানজিশন স্টেটটা আঁকি, যে এই যে আমাদের CN মাইনাস এটা কার্বনের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছে, আর এই যে আমাদের Cl এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই স্টেটটাকেই বলে আসলে ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এই যে দেখো এটা আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এটা চলে যাচ্ছে, এই ক্লোরিনটা এই বন্ধনটা আস্তে আস্তে ভাঙতেছে, এই বন্ধনটা আস্তে আস্তে ঘটতেছে। এগুলোকে তুমি চার্জ এখানে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এরপরের ধাপে কি হয়, হ্যাঁ এই Cl মাইনাসটা পুরোপুরি চলে যায়, এটা একদম টোটালি এখান থেকে চলে যায়, আর এটা কি হচ্ছে, টোটালি এর সাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, দেখো এবার এটা তো ছিল আমাদের চতুস্তলক, তাই তো, হ্যাঁ এটা ছিল আমাদের চতুস্তলক, তাহলে যে এই পাশ থেকে CN মাইনাস এসে অ্যাটাক করতেছে। এখন দেখো, ধরো এই ক্লোরিনটা এখান থেকে চলে গেল, এটা টোটালি চলে গেল, আর CN মাইনাসটা এখানে এসে যুক্ত হয়ে গেল। আচ্ছা, এখন দেখো তো এটা কি আর চতুস্তলক থাকলো না, এটা কিন্তু আদর্শ চতুস্তলক থাকলো না। আর sp3 সংকরায়ন আছে, তার মানে এটাকে চতুস্তলক হইতেই হবে কোনো না কোনো ভাবে। এই জন্য কি হয়, যেই হাইড্রোজেনগুলো আগে দেখো এদিকে মুখ করেছিল, এই বরাবর মুখ করেছিল, এগুলো এখন আস্তে আস্তে এই বরাবর কি হচ্ছে, হেলে যায়, এই বরাবর কি হচ্ছে, টোটালি কি হচ্ছে, একদম ওই বরাবর হেলে যায়। তারপরে CN মাইনাস এখানে এসে যুক্ত, মানে যুক্ত হওয়ার সাথে সাথে এই হাইড্রোজেনগুলো অন্যদিকে হেলে যায়। এবং এটাকেই বলে কি জানো, ওয়েল্ডেন ইনভার্সন, মানে আগে হাইড্রোজেনগুলো যেই বরাবর ছিল সেই বরাবর আর থাকলো না, অন্যদিকে ইনভার্ট হয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে ওয়েল্ডেন ইনভার্সন। তাহলে এই যে সবসময় SN2 বিক্রিয়ায় ওয়েল্ডেন ইনভার্সন হয়, বা সংক্ষেপে ইনভার্সন বলতে পারো তোমরা শুধু। তাহলে এটা একটু মনে রাখো, যে তোমাদের বই কথাটাকে এভাবে লিখছে যে SN2 বিক্রিয়ায় চতুস্তলকের কাঠামো হ্যাঁ ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে যায়, ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে, আসলেই কিন্তু ছাতার মতো, ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে যায়। হ্যাঁ, এই উল্টে যাওয়ার কাহিনীর নামই হচ্ছে বিজ্ঞানীর নামানুসারে ওয়েল্ডেন ইনভার্সন। ঠিক আছে, ওয়েল্ডেন ইনভার্সন। তাহলে সবকিছু বুঝে গেলা, তাহলে আমরা লাস্টের ধাপটা দেখাই দিই, যে হ্যাঁ এবার কি হচ্ছে, Clটা টোটালি চলে গেছে, এই জায়গায় আছে CN, দিকে কার্বন, হ্যাঁ এই যে হাইড্রোজেনগুলো এবার অন্যদিকে সরে গেছে, আগে যে বরাবর ছিল সেই বরাবর আর নাই, অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে SN2 বিক্রিয়া তোমরা মোটামুটি বুঝে ফেললা। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম, আচ্ছা আমরা একটা কাজ করি, আর একটা এক্সাম্পল দেখি। আমরা যে সায়ানাইড তৈরি হওয়ার এক্সাম্পলটা দেখলাম, এটাকে ধরো আমরা, হ্যাঁ আগের বার আমরা মিথানল দিয়ে এক্সাম্পল দেখছি, সরি আমাদেরই বলে মিথাইল ক্লোরাইড দিয়ে এক্সাম্পল দেখছি, এবার ধরো আমরা ইথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যুক্ত করলাম। হ্যাঁ সিমিলার জিনিস, আমাদের তো মেকানিজম আর দেখাইতে বলে নাই, জাস্ট কি হবে, যেখানে Cl ওখানে সায়ানোমূলক যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ক্লোরোমূলকটা সায়ানোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের বাম পাশে যত কার্বন ছিল আগে, এই যৌগটায় ছিল 2 কার্বন, এখন ডান পাশে কত কার্বন চলে আসছে, 3 কার্বন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন এটা, জৈব যৌগের যেখানেই সবসময় আমাদের 1 কার্বন বৃদ্ধি করা লাগবে, সেখানে এই বিক্রিয়াটা লাগবে। এই কথাটা তোমরা লিখে নাও, যে জৈব যৌগের যেখানে আমাদের 1 কার্বন বৃদ্ধি করার প্রয়োজন হবে, সেই জায়গাতে আমরা কি করব, এই বিক্রিয়াটা ব্যবহার করব। ঠিক আছে, তুমি চাইলে এখানে সোডিয়াম সায়ানাইডও নিতে পারো। ঠিক আছে, তখন এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন ভাই কথা হচ্ছে, সায়ানাইডের জাস্ট 2টা বিক্রিয়া তোমাদের বইয়ে আছে, এই যে RCN, এই যে এখানে যে আমাদের RCN তৈরি হলো সায়ানাইড, এটার জাস্ট 2টা বিক্রিয়া তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে, আমি এগুলোর আর মেকানিজম দেখাবো না, শর্টে বিক্রিয়াগুলো দেখাই দিই, কারণ মেকানিজম দেখাতে অনেক সময় লাগবে, আর এগুলোর মেকানিজম দেখানোর সময় আসলে এটা না। এরপরে যখন আমরা অ্যামিন পড়ব, তখন যদি সুযোগ থাকে আমরা মেকানিজম দেখব। আচ্ছা, তাহলে সায়ানাইডের 2টা বিক্রিয়া, একটা হচ্ছে সায়ানাইডের বিজারণ। বিজারণ আবার অবশ্য 2 রকম হয়, একটা হচ্ছে প্রবল বিজারণ আর একটা মৃদু। আর আরেকটা বিক্রিয়া আছে সায়ানাইডের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ।
তাহলে সায়ানাইডের দুইটা বিক্রিয়া আমাদের বইয়ে আছে, বিজারণ আর হচ্ছে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, যদি আমরা সায়ানাইডের বিজারণ করি, ধরো আমরা এখানে দেখি, সমস্যা নাই, যে এই যে সায়ানাইড তৈরি হয়েছে এটার আমরা মৃদু বিজারণ করব। আচ্ছা, মৃদু বিজারণের একবারে আমরা মানে হচ্ছে বিকারকটা লিখে দিই। মৃদু বিজারণ হচ্ছে তোমার এটাকে বলে স্টিফেন্স রিডাকশন। ঠিক আছে, আমি এখানে যদি লিখি, মৃদু বিজারণকে বলে স্টিফেন্স বিজারণ বা স্টিফেন্স রিডাকশন। আচ্ছা, স্টিফেন্স রিডাকশন, হ্যাঁ, স্টিফেন্স রিডাকশনে কি ইউজ করতে হয়? হ্যাঁ, যেটা ইউজ করতে হয় এটার নাম হচ্ছে স্টিফেন্স রিএজেন্ট, SnCl2 প্লাস HCl, SnCl2 প্লাস HCl। এটা যদি ইউজ করো তখন দেখো কি হয় এই জায়গায়, একটু তাকাও এবার। এটা তো ছিল আমাদের সায়ানাইড। হ্যাঁ, স্টিফেন্স রিডাকশন করলে কি হয়, এই যে দুইটা যেই পাই বন্ধন, এখানে পাই বন্ধন আছে দুইটা আর একটা আছে সিগমা, তাই তো? টোটাল তিনটা বন্ধন, এই তিনটা বন্ধনের মাঝে একটা বন্ধন ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে যায়। এই যে এই কার্বনের এক হাত খালি হইলো, এই নাইট্রোজেনের এক হাত খালি, এই দুই হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে? CH3 CH2, এই জায়গায় CH ডাবল বন্ড NH। ঠিক আছে, এইরকম একটা প্রোডাক্ট তৈরি হলো। এবং দেখা যাচ্ছে এই জায়গায় যেহেতু দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং এটা যেহেতু বিজারণ, এই জন্য এগুলোকে আমরা এই যে জার্মান হাইড্রোজেন হিসেবে লিখবো, দুইটা জার্মান হাইড্রোজেন, এখানে দুইটা জার্মান হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তো যে জিনিসটা তৈরি হলো এটার নাম হচ্ছে ইমিন, এটার নাম হচ্ছে ইমিন। যদি এই জায়গায় CH2NH2 হইতো তখন নাম হইতো অ্যামিন। তো অ্যামিন তো এটা না, এখানে ডাবল বন্ড আছে, এই জন্য নাম কি? ইমিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইমিন। আচ্ছা, আর এটা যদি তুমি প্রবল বিজারণ করো, প্রবল বিজারণ যদি করো, ধরো প্রবল বিজারণ তুমি অনেক কিছু দিয়ে করতে পারো, চাইলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিতে পারো, বা তুমি চাইলে হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রাইড নিতে পারো, তুমি চাইলে হচ্ছে আরো অনেকভাবেই করা যায়। যেমন তুমি চাইলে সোডিয়াম তার সাথে হচ্ছে ইথানল C2H5OH, ঠিক আছে, এটা নিতে পারো, চাইলে অনেক কিছু নেওয়া যায়, আরো অনেক কিছু নেওয়া যায়, সমস্যা নেই, এতগুলো লাগবে না। যদি প্রবল বিজারণ করো তখন কি হয়, এই দুইটা পাই বন্ধনই ভেঙে যায়, এখানে যে দুইটা পাই বন্ধন আছে এই দুইটাই ভেঙে যায়। তার মানে এই কার্বনের দুই হাত ফাঁকা, এই নাইট্রোজেনের দুই হাত ফাঁকা, এই টোটাল চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, কি বললাম, যে আমাদের প্রবল বিজারণ করলে এখানে যে দুইটা পাই বন্ধন আছে দুইটাই ভেঙে যায়, এই কার্বনের দুই হাত, এই নাইট্রোজেনের দুই হাত, সবগুলোতে টোটাল চারটা হাইড্রোজেন যুক্ত হয়। এই জন্য আমরা এখানে লিখবো প্লাস চারটা জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা হবে কেমন? CH3 CH2, হ্যাঁ, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, CH2, এই নাইট্রোজেনের সাথেও দুইটা হাইড্রোজেন, হ্যাঁ, NH2। তাহলে এইবার দেখো যে এই যৌগটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিন। যেহেতু NH2 যুক্ত যৌগ এই জন্য নাম হচ্ছে অ্যামিন। তাহলে প্রবল বিজারণে তৈরি হয় অ্যামিন, আর মৃদু বিজারণ বা স্টিফেন্স বিজারণে তৈরি হয় হচ্ছে ইমিন। আর স্টিফেন্স বিজারণে যেই বিকারকটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে স্টিফেন্স রিএজেন্ট, স্টিফেন্স রিএজেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা বিক্রিয়া আছে সায়ানাইডের, এটা হচ্ছে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। তাহলে আমরা একটা অম্ল নিব, আর আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানির উপস্থিতিতে ভেঙে যাওয়া, এই জন্য এর সাথে নিব পানি। ঠিক আছে, আমরা যে কোনো একটা অম্ল নিব, সাথে নিব হচ্ছে পানি। এই অম্লীয় আর্দ্র বিশ্লেষণকে অনেক সময় এভাবেও দেখানো হয়, H+/H2O। ঠিক আছে, H+/H2O, তার মানে কি অম্ল আছে আবার পানি আছে। আচ্ছা, যদি এইটা নাও, এই বিক্রিয়াটা এখন বোঝাটা একটু ঝামেলা, এটা মেকানিজম না দেখলে বুঝতে পারবা না, আপাতত এটা একটু মাথায় রাখো। এখান থেকে কি তৈরি হবে? হ্যাঁ, এখান থেকে তৈরি হবে, এখানে যত কার্বন আছে তত কার্বনের অ্যাসিড CH2COOH, আর যে নাইট্রোজেনটা বের হয়ে আসবে ওটা অ্যামোনিয়া হিসেবে বের হয়ে আসবে। তাহলে প্রবল বিজারণ, মৃদু বিজারণ আর হচ্ছে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। অম্লীয় আর্দ্র বিশ্লেষণে তৈরি হয় অ্যাসিড এবং তার সাথে অ্যামোনিয়া। এটা আপাতত জাস্ট লিখে দিলাম, এটা হচ্ছে আমি বুঝাই নাই, কিন্তু এটা মেকানিজম না দেখলে বুঝতে পারবা না। তাহলে এই হচ্ছে আমাদের সায়ানাইডের টোটাল 3টা রিয়াকশন। এগুলো যে কোনো সায়ানাইডই দিবে, শুধুমাত্র যে আমরা এখানে কি ছিল, এটার নাম প্রোপানামাইড, শুধু যে প্রোপানামাইড দিবে তা না, যে কোনো সায়ানাইডই এই 3টা বিক্রিয়া দিবে। আচ্ছা, এবার চলো আমরা এই জায়গায় আমরা কি ইউজ করছিলাম, এখানে পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড ব্যবহার করছিলাম, তাই তো? আচ্ছা, এইবার যদি এখানে সিলভার সায়ানাইড ব্যবহার করি তখন এখানে একটা ঝামেলা হয়। দেখো এবার আমরা ঝামেলাটা দেখব। আচ্ছা, তার আগে তোমাদের একটু কথা বলি, তোমাদের কি ফাজানের পোলারার নীতি মনে আছে? ফাজানের পোলারার নীতি একদম 3য় অধ্যায়ে পড়ছিলাম। এই জায়গায় 3টা নিয়ম ছিল। প্রথম নিয়মটা ছিল এরকম যে ক্যাটায়নের ক্ষেত্রে, ক্যাটায়নের অ্যানায়নকে আমি বাদ দিলাম, ধরো শুধুমাত্র ক্যাটায়নের রেসপেক্টে বললাম যে হ্যাঁ, ক্যাটায়নের নিয়ম ছিল 3টা। প্রথমে ছিল যে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় পোলারায়ন তত বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। ঠিক আছে, দ্বিতীয়টা ছিল এরকম যে ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। আর তৃতীয়টা ছিল এরকম যে ক্যাটায়নের যদি
এই আকার থাকে NH2 NP6 ND10 এই আকার বিশিষ্ট ক্যাটায়ন যদি থাকে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করে তুমি যদি এরকম পাও, ওই ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার অনেক বেড়ে যায়, তখন সেখানে পোলার আয়ন অনেক বেশি হয় এবং সেখানে সমযোজী বৈশিষ্ট্য অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের মনে আছে কিনা জানি না, যদি মনে না থাকে তাহলে লিখে নাও যে এই আকৃতির যত ক্যাটায়ন আছে তাদের পোলার আয়ন ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, এবার এসো, ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম যে KCN NaCN এবং AgCN, ঠিক আছে, KCN NaCN AgCN তিনটাই তো সমযোজী যৌগ, আয়নিক যৌগ, তাহলে এদেরকে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমানুসারে সাজাও। তাহলে কি করবা? হ্যাঁ দেখো, আমাদের সবগুলোতেই অ্যানায়ন কিন্তু সেম, তিনটাতেই অ্যানায়ন হচ্ছে সায়ানো। তাহলে এই জায়গায় পটাশিয়াম আয়ন, এখানে সোডিয়াম আয়ন, এখানে সিলভার আয়ন। তাহলে পটাশিয়াম আর সোডিয়ামের মাঝে যদি তুলনা করো, তাহলে এই দুটার মাঝে কোনটা বেশি কোনটা কম হবে? হ্যাঁ, আমরা আকারের তুলনা করি যে আমাদের একই প্রথম গ্রুপ 1 নম্বর গ্রুপে কি আছে, সবার আগে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে আকার আস্তে আস্তে বাড়ে। তাহলে সোডিয়াম আয়নের আকার পটাশিয়ামের চাইতে ছোট, তাই তো? তাহলে যে সোডিয়াম আয়নের আকার যেহেতু ছোট, তাহলে এটার পোলারাইজেশন পাওয়ার এটার চাইতে বেশি হবে। তাহলে সোডিয়াম সায়ানাইড আমরা এখানে লিখতেছি সোডিয়াম সায়ানাইড, হ্যাঁ এটা কি হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের চাইতে অধিক সমযোজী। আচ্ছা, সমযোজী বৈশিষ্ট্য এর বেশি। এখন এসো সিলভার সায়ানাইড, এটা কিভাবে করবা? হ্যাঁ দেখো, আমরা যদি এই সিলভার আয়ন, এটা যদি তুমি একটু ইলেকট্রন বিন্যাস করো, সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস, আচ্ছা আমরা এগুলো একটু মিশাই দিই। আচ্ছা দেখো, তুমি যদি সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে, সিলভার আয়ন আসলে কপারের নিচেই আছে, কপারের নিচেই দেখো পরিচয় সারণীতে সিলভার আছে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে থাকবে তোমার 4s2। এই যে লাস্টে তুমি যদি কপার আয়নের ইলেকট্রন বিন্যাস করো, আমি কপার দিয়ে বলতেছি, তুমি যদি কপার আয়নের ইলেকট্রন বিন্যাস করো, দেখবা লাস্টে আছে আমাদের 3s2 3p6 3d10, এরকম হবে কপার আয়নের ইলেকট্রন বিন্যাস। তুমি চাইলে করে দেখতে পারো কপার আয়ন। আচ্ছা, এর নিচেই যেহেতু সিলভার আয়ন আছে, তাহলে সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? হ্যাঁ, 4s2 4p6 4d10। এইটা হচ্ছে সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো তো, আমাদের ফাজানের পোলার নীতি তো বলছিল যে এই আকৃতির যত ইলেকট্রন বিন্যাস আছে ওই টাইপের ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার অনেক বেশি। তার মানে সিলভার আয়নের কি হচ্ছে পোলার আয়ন ক্ষমতা এই সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়নের চাইতে অনেক বেশি। এর আসলে একটা কারণও আছে এখানে, এই ডি উপস্তরের শিল্ডিং ইফেক্ট। এটা মূলত আসলে কেন হয়? আমাদের এই যে ডি অরবিটাল বা ডি উপস্তরের শিল্ডিং ইফেক্টের কারণে এটা হয়। আমি এত বিস্তারিত আর বলতেছি না। তাহলে সোজা কথা এই জায়গায়, হ্যাঁ সিলভার সায়ানাইড এটার সমযোজী ধর্ম সোডিয়াম আর পটাশিয়ামের চাইতে অনেক বেশি হবে। তার মানে আমি আসলে ব্যাপারটা এমনি বলতে পারি যে এই জায়গায় সোডিয়াম সায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড এগুলো মোটামুটি আয়নিক বৈশিষ্ট্য ভাবেই আছে, সমযোজী বৈশিষ্ট্য অল্প পরিমাণে আছে, মানে এগুলো নর্মালি আয়নিক যৌগ। কিন্তু সিলভার সায়ানাইডের সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি এদের চাইতে। তার মানে তুমি বলতে পারো যে এই সিলভার আর এই যে সায়ানাইড এর মাঝে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা অলমোস্ট সমযোজী। এটা অলমোস্ট সমযোজী একটা বন্ধন, এটা আসলে আয়নিক না, এটা সমযোজী একটা বন্ধন। এর মাঝে সমযোজী বৈশিষ্ট্যই বেশি, এতটাই বেশি যেটা কি হয় সমযোজী হয়ে যায়। তাহলে এইবার এসো আমাদের আমরা এবার চলে যাই সিলভার সায়ানাইড দিয়ে আমরা এবার বিক্রিয়াটা দেখি, তাহলে বুঝে যাবো সবচেয়ে। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের আইসোসায়ানাইড প্রতিস্থাপন, এটা হেডলাইন দাও। তাহলে আইসোসায়ানাইড প্রতিস্থাপনের জন্য আমরা কি করব? হ্যাঁ, আগের বার আমরা সোডিয়াম বা পটাশিয়াম নিছিলাম, এইবার নিব সিলভার সায়ানাইড। হ্যাঁ, উপরে শুষ্ক ইথার থাকবে, নিম্ন তাপমাত্রা, এগুলো তো আছেই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আমরা আগে প্রোডাক্টটা না লিখি, আমরা একটা কাজ করি, আগে মেকানিজমে যাই। দেখো, আচ্ছা আগের বার তুমি যখন সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড নিছিলা, তখন দ্রবণে আগে থেকেই এই সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড এগুলো বিয়োজিত হচ্ছিল, বিয়োজিত হয়ে ওই যে আমাদের পটাশিয়াম আয়ন আর সায়ানাইড আয়ন বানাচ্ছিল, তাই তো? আগের বার তো এরকমই ছিল, এই দুইটা বানাচ্ছিল। বাট এইবার কথা হচ্ছে এদের মাঝের বন্ধনটা তো এবার সমযোজী, এটা তো এবার আর সহজেভাবে ভাঙবে না। এবার তো দ্রবণে আগে থেকে এই আয়নগুলো তুমি পাবে না, কারণ কি এবার আছে সিলভার সায়ানাইড, এটা তো কি আমাদের মোটামুটি সমযোজী টাইপের একটা যৌগ। তাহলে এই জায়গায় এটা কিন্তু ভেঙে সিলভার আয়ন আর সায়ানাইড আয়ন বানাবে না। তাহলে সোজা কথা, তাহলে এবার SN2 বিক্রিয়া এখানে কিভাবে হবে? এবার একটু তাকাও, এবার একটু মনোযোগ দিয়ে তাকাও। দেখো এই নাইট্রোজেনে কিন্তু একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, তাই তো? তখন নাইট্রোজেনে এই জায়গায় একটা নিঃসঙ্গ জোড় আছে। তো আসলে কি হয়, এই যে আমাদের, হ্যাঁ আমরা একটা কাজ করি, ওই যে একটা এক্সাম্পল নিয়ে বলি, CH3Cl, ঠিক আছে? এই এক্সাম্পলটা দিয়ে বলি। তাহলে এই যে দেখো আমাদের ওই যে কার্বন, আবার এটাকে চতুস্তলক স্টাইলে সাজালাম। এই পাশে আছে Cl, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাই তো?
আচ্ছা এবার দেখো এই কার্বনটা এখানে ডেল্টা পজিটিভ, এই সিএলটা ডেল্টা নেগেটিভ, কিন্তু এবার কিন্তু আর সিএন মাইনাস আয়ন নাই যে বিপরীত পাশ থেকে এসে অ্যাটাক করবে। বাট এইবার কে আছে, এই যে দেখো এই নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এই কার্বন তো ইলেকট্রন চায়, ওকে তো ইলেকট্রন কোনো না কোনোভাবে দেওয়াই লাগবে। এই জন্য কি হয়, এই পুরো জিনিসটা এবার বিপরীত পাশ থেকে এসে অ্যাটাক করে, এবং কি দিয়ে অ্যাটাক করে, এই যে নাইট্রোজেন তার নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিয়ে এখানে অ্যাটাক করে। এই পুরো জিনিসটা এবার বিপরীত পাশ থেকে এসে এই যে নাইট্রোজেন কি করে, নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটা এখানে দিয়ে দেয়। তারপরে এই যে নাইট্রোজেন আর কার্বনের মাঝে একটা বন্ধন তৈরি হবে এখন। তো নাইট্রোজেন আর কার্বনের মাঝে যদি বন্ধন তৈরি হয়, নাইট্রোজেনের তো আবার কি 4 হাত হয়ে যাবে, 3 হাতের বেশি তো বানায় না। এই জন্য কি হবে, নাইট্রোজেন আবার পাশের কার্বন থেকে একটা বন্ধন নিজের কাছে টেনে নিবে, এই কার্বন নাইট্রোজেনের একটা বন্ধন আবার ভেঙে যাবে। এই কার্বন যখন এই নাইট্রোজেনকে ইলেকট্রন দিল, এই কার্বন আবার কি করবে, তার পাশের সিলভারের কাছ থেকে আবার ইলেকট্রন নিবে। ঠিক আছে, তাহলে দেখো প্রসেসটা কিন্তু লম্বা অনেক। কি হলো, ফার্স্টে নাইট্রোজেন তার নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কার্বনকে দিল, তারপরে নাইট্রোজেন আবার কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিল, কার্বন আবার সিলভারের কাছ থেকে ইলেকট্রন নিল। তাহলে দেখো আলটিমেটলি প্রসেসটা আসলে কেমন। ও আচ্ছা হ্যাঁ, এখানে তো আবার এই বন্ধনটা ভাঙবে, এটা তো আগের মতোই, কার্বন ক্লোরিনের মাঝের বন্ধনটা তো ভেঙে যাবে, কারণ কার্বন তো 5 হাত বানাবে না। তাহলে প্রসেসটা কি হচ্ছে, টোটালটা এরকম ব্যাপার যে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধনটা ভাঙছে, আবার এদিকে কার্বনের সাথে নাইট্রোজেন বন্ধনটা গড়ছে, এদিকে হ্যাঁ এই বন্ধনটা গড়তেছে, আবার এই জায়গায় কি হচ্ছে, নাইট্রোজেনের সাথে এই কার্বনের এই বন্ধনটা ভাঙতেছে। তাহলে এই দুটা বন্ধন ঠিক আছে, একটা ভাঙতেছে, আবার কার্বনের সাথে সিলভারের বন্ধনটা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এটাকে একটু নিচে দেখাই আমি, কার্বনের সাথে সিলভারের বন্ধনটা ভাঙতেছে, আর বাকিগুলো ঠিক আছে, এই জায়গায় 3টা হাইড্রোজেন। তাহলে এইবার হচ্ছে এই টোটালটা আমাদের ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। হ্যাঁ এবার কি হবে, হ্যাঁ যেই বন্ধনগুলো ভাঙার সেটা ভেঙে দাও, যেগুলো গড়ার সেটা গড়ে দাও। তাহলে দেখো আমাদের আলটিমেট প্রোডাক্টটা কি হচ্ছে, যে হ্যাঁ কার্বনের সাথে নাইট্রোজেনের এই বন্ধনটা থাকবে, আর নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ধনটা থাকবে না আর। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ সিলভারটা তো আগে চলে গেছে, তাহলে সি ডাবল বন্ড এন, এই জায়গায় এই বন্ধনটা গড়লো, হাইড্রোজেন হাইড্রোজেন, আর ওই বন্ধনটা ভেঙে গেছে, তাই তো। এই বন্ধন, এই যে এখানকার সিএলটা সিএল মাইনাস হিসেবে বের হয়ে আসছে, আর সিলভারটা সিলভার প্লাস হিসেবে বের হয়ে আসছে। এরপরে কি হয়, এই সিলভার প্লাস আর ওই সিএল মাইনাস, এই দুইটা আবার সাথে সাথে মিলে যায়। ঠিক আছে, এই পজিটিভ আর ওই নেগেটিভ, এই দুইটা আবার মিলে এদের মাঝে কি বানায়, সিলভার ক্লোরাইড। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। ঠিক আছে, তার মানে এই জায়গায় প্রোডাক্টটা হচ্ছে যে আইসোসায়ানাইড, যে নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড, তাহলে এই জায়গায় প্রোডাক্টটা হবে এরকম আর এন ডাবল বন্ড সি প্লাস এজিএক্স। ঠিক আছে, এই যে CH3Cl যদি নাও, হ্যাঁ এর বদলে যদি এটা নাও, তাহলে আমাদের প্রোডাক্টটা হচ্ছে CH3N ডাবল বন্ড সি। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, অ্যালকাইল আইসোসায়ানাইড। আচ্ছা আমি নামটা লিখে দিই, অ্যালকাইল আইসোসায়ানাইডও বলে বা আইসোনাইট্রাইলও বলে, আইসোসায়ানাইড বা অ্যালকাইল আইসোনাইট্রাইল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট। তাহলে বুঝতে পারলা টোটালটা এইটুকু হচ্ছে মেকানিজম, পরে হচ্ছে আমাদের বেসিক রিঅ্যাকশন। তাহলে এত কিছু থেকে এই যে এত কিছু বুঝলা, আমাদের মনে রাখার ব্যাপারটা হচ্ছে এইটাই, যদি আমরা সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড নিই তাহলে অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, আর যদি সিলভার সায়ানাইড নিই তাহলে অ্যালকাইল আইসোসায়ানাইড তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা আর এখান থেকে আরেকটা কথা, ওই যে আমরা সায়ানাইডের দেখছিলাম না 2টা বিজারণ দেখছিলাম, তো প্রবল বিজারণ বা মৃদু বিজারণ। তো ওই জায়গায় প্রবল মৃদু 2টা আলাদা আলাদা বিজারণ ছিল, কারণ হচ্ছে ওখানে ট্রিপল বন্ড ছিল, মানে বন্ধন ছিল 3টা কার্বন আর নাইট্রোজেনের মাঝে, তো এখানে বন্ধন তো 2টা, এই জন্য এখানে শুধু এক টাইপেরই বিজারণ আছে। তুমি যদি আইসোসায়ানাইডের বিজারণ করো, আচ্ছা এখানে আমরা এই পাশে দেখি, আমরা তো এখানে সায়ানাইডের 3টা বিক্রিয়া দেখেছিলাম, তাই তো। আইসোসায়ানাইডের একটাই বিক্রিয়া, আইসোসায়ানাইডের নর্মালি একটা বিক্রিয়া দেখলেই হবে, সেটা হচ্ছে আইসোসায়ানাইডের বিজারণ। যদি আমরা বিজারণ করো, এই জায়গায় দেখো, ধরো আমরা নিলাম CH3CH2N ডাবল বন্ড সি। ঠিক আছে, তুমি যে কোনো কিছু দিয়ে বিজারণ করতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিতে পারো, বা সোডিয়াম বোরোহাইড্রাইড, বা হচ্ছে সোডিয়াম ওভার ইথানল, যে কোনো একটা, যেটা খুশি নিয়ে নাও, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা আমরা তীর চিহ্ন উপরে লিখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হ্যাঁ এখানে বিজারণ করলে কি হবে, জাস্ট এই যে নাইট্রোজেন কার্বনের মাঝে যে একটা বন্ধন, একটা পাই বন্ধন, এই একটা পাই বন্ধন এখানে ভেঙে যাবে, আর এই নাইট্রোজেন আর কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে প্রোডাক্ট হচ্ছে এখান থেকে CH3CH2NH বন্ড CH3। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যদি মাঝের একটা বন্ধন ভেঙে যায়, ভালো করে তাকাও, একটা বন্ধন যদি ভেঙে যায়, নাইট্রোজেনের তো 1 হাত ফাঁকা,
কার্বনেরও তো এক হাত ফাঁকা, কিন্তু আসলে না। এই জায়গায় কি হয়, এই জায়গায় একটু ভালো করে মনোযোগ দাও। আসলে এই যে এই জায়গায় কার্বনের কিন্তু এরকম একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে। আসলে এটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসেবেও থাকে বা বিজোড় হিসেবেও থাকে, তুমি যেভাবে ইচ্ছা ধরতে পারো। একটু শক্তি পাইলে এটা আবার বিজোড় হয়ে যায়। ঠিক আছে, এই যে আইসোসায়ানাইডে কার্বনের সাথে যে দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসেবেই থাকে, বাট একটু শক্তি পাইলে এটা কি হয়ে যায়, বিজোড় হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য যখনই এটাকে তুমি বিজারণ করো তখন এই বন্ধনটা তো ভাঙেই, তাহলে নাইট্রোজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত তো ফাঁকা হইলই। আবার ওই বিজারণের শক্তির জন্য কি হয়, এই দুইটা ইলেকট্রনও আবার বিজোড় হয়ে যায়, এরকম দুইটা বিজোড় ইলেকট্রন হয়ে যায়। বিজোড় ইলেকট্রন হওয়া মানে কি, এরকম করে একটা করে হাত ফাঁকা হওয়া। একটা করে বিজোড় ইলেকট্রন মানে কি, একটা করে হাত। তাহলে এই যে এখান থেকে একটা হাত ফাঁকা হয়েছে, আবার দুইটা এই যে আগে থেকে বিজোড় ইলেকট্রনের জন্য দুইটা হাত, তাহলে কার্বনের টোটাল কয়টা হাত হইল, তিনটা। এই তিনটা হাতে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, আর এই যে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন যুক্ত হলো, চারটা। এই জন্য এখানে আমরা লিখি চারটা জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, চারটা জার্মান হাইড্রোজেন। তাহলে এগুলো একটু মাথায় রাখো যে আইসোসায়ানাইডে কিন্তু কার্বনের সাথে এরকম দুইটা ইলেকট্রন থাকে, মাথায় রাখো এসব। আচ্ছা দেখো, যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কিন্তু আসলে 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটার নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সব বিক্রিয়া বলে দিলাম। এবার চলো, আমাদের আর একটাই প্রতিস্থাপন বাকি আছে, সেটা হচ্ছে নাইট্রো বা আইসোনাইট্রো প্রতিস্থাপন। চলো। আচ্ছা তাহলে এবার চলো আমাদের নাইট্রো বা হচ্ছে নাইট্রাইট প্রতিস্থাপন আছে। আমরা আগে এই দুটার মাঝে একটু ডিফারেন্সটা দেখি। দুইটারই আমাদের আণবিক সংকেত হচ্ছে NO2। তো অনেক সময় এটাকে নাইট্রাইট লেখে, আবার অনেক সময় নাইট্রো লেখে। দুটার মাঝে ডিফারেন্সটা আসলে কি? একটা হচ্ছে নাইট্রাইট মূলক আর একটা হচ্ছে নাইট্রো মূলক। তো নাইট্রাইট মূলকটা হচ্ছে এরকম, ফার্স্টে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, এরপরে হচ্ছে ডাবল বন্ড। এই যে আমাদের হাতটা বের হয়েছে কিন্তু অক্সিজেনের কাছ থেকে, এটা হচ্ছে নাইট্রাইট। আর নাইট্রো মূলকটা হচ্ছে এরকম, হাতটা বের হবে নাইট্রোজেনের কাছ থেকে, এইটা হচ্ছে আমাদের নাইট্রো। ঠিক আছে, এইটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে নাইট্রো, আর এটা হচ্ছে নাইট্রাইট। তো অনেক সময় দেখো, ওই যে নাইট্রোজেনের কাছ থেকে হাত বের হলে অনেক সময় এটাকে আইসো বলা হয়। ঠিক আছে, অনেক সময় এটাকে আইসো বলে। তো এখন দেখো, আমরা যখন ধরো নর্মালি আসলে এই ফর্মটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই ফর্মটা অলওয়েজ বেশি পাওয়া যায়। আমরা যদি বলি যে সোডিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রাইট বা সিলভার নাইট্রাইট, তখন কিন্তু আমরা নাইট্রো বলি না, আমরা কিন্তু বলি না যে পটাশিয়াম নাইট্রো, সিলভার নাইট্রো, এরকম কিন্তু বলা হয় না। মূলত মূলকের ক্ষেত্রে নাইট্রো বলা হয়। তাহলে এগুলোর নাম কিন্তু নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট, সিলভার নাইট্রাইট। তার মানে এই জায়গায় আসলে এই বন্ধনটা কার কার মাঝে আছে, একটা সোডিয়াম আয়ন, আর এদিকে আছে এরকম একটা নাইট্রাইট আয়ন, এই দুটার মাঝে আছে আয়নিক বন্ধন। ঠিক আছে, যদি পটাশিয়াম নাও তাহলে এখানে সোডিয়ামের বদলে পটাশিয়াম আয়ন থাকবে, সিলভার নিলে এখানে সিলভার থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে ওই যে আমাদের সায়ানাইডের মতো, সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইড যখন ছিল এগুলো কিন্তু পিওর আয়নিক ছিল, বাট যখনই সিলভার সায়ানাইডে চলে গেছে এটা কি সমযোজী হয়ে গেছে। তার মানে তুমি যদি এই জায়গায় সিলভার নাইট্রাইট নাও, এই যে যৌগ সিলভার নাইট্রাইট, এই জায়গায় এই বন্ধনটা কিন্তু আর কি নাই, 100% আয়নিক নাই, এটা অলমোস্ট কি হয়ে গেছে, সমযোজী বন্ধন। তাহলে এই যে যদি তুমি সিলভার নাইট্রাইট নাও তখন এই বন্ধনটা হয়ে গেছে অলমোস্ট সমযোজী। তাহলে এবার তোমরাই বলো, আমরা যদি এবার আমরা প্রতিস্থাপনে যাই, যে নাইট্রো বা নাইট্রাইট প্রতিস্থাপন। তাহলে এবার দেখো, ধরো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, অ্যালকাইল হ্যালাইডের সাথে এবার সোডিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রাইট যে কোনো একটার বিক্রিয়া দিলাম। অবভিয়াসলি এটা SN2 বিক্রিয়া, এই জায়গায় তাহলে লাগবে কি, নিম্ন তাপমাত্রা, আর তার সাথে হচ্ছে একটা পোলার অ্যাপ্রোডিক দ্রাবক, যে কোনো একটা নিলেই হলো, তোমার সমস্যা নেই, যেটা খুশি নিতে পারো, বা তুমি যদি কোনো দ্রাবক নাও দেখো তাও হবে, কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে এটা SN2 বিক্রিয়া। আচ্ছা তাহলে বলো এখানে কি হবে, জাস্ট কিছুই না, এই যে এই হ্যালোজেনটা এই নাইট্রাইট মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, হ্যালোজেনটা এই নাইট্রাইট মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আমাদের যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এরকম। এই আমরা একটু যে মানে এটা একটু বিস্তারিত লিখলাম, তুমি এটার বদলে সংক্ষেপে RnO2 লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আর তার সাথে আছে পটাশিয়াম হ্যালাইড বা সোডিয়াম হ্যালাইড। তাহলে এটাতে কোনো সমস্যা নাই, এই জায়গায় আমাদের এই যে আমাদের যেই ONO মানে যে নাইট্রাইট মূলক ছিল সেটাই হ্যালোজেনকে প্রতিস্থাপন করলো। বাট তুমি যদি এই জায়গায় মানে সোডিয়াম বা পটাশিয়াম না নিয়ে সিলভার নাইট্রাইট নাও, তুমি যদি এবার এই জায়গায় সিলভার নাইট্রাইট নাও, সিলভার নাইট্রাইট, এইবার কি হবে, এবার ওই যে সিমিলার জিনিস,
এবার এই বন্ধনটা যেহেতু আমাদের সমযোজী, তাহলে এবার কি হচ্ছে, এটা গিয়ে আমাদের মানে এই জিনিসটা এইভাবে ভাঙবেই না। হ্যাঁ, এই যে আমাদের এই নিউক্লিওফাইল গিয়ে আর অ্যাটাক করতে পারবে না। কি হবে আবার ওই যে আমাদের আগের মতো সিমিলার, এই যে নাইট্রোজেনের যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এটা এবার কি করবে, বিপরীত পাশ থেকে এই যে মাঝের কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। এই জন্য আর এই জায়গায় আমাদের নাইট্রাইট প্রতিস্থাপন হবে না, এই জায়গায় হবে নাইট্রো প্রতিস্থাপন। ঠিক আছে, তাহলে এইটা আসলে নাইট্রো প্রতিস্থাপন, নাইট্রো প্রতিস্থাপন। এইবার হবে এখানে নাইট্রো প্রতিস্থাপন। হ্যাঁ, তাহলে এইবার কেমন হবে, হ্যাঁ এইবার আমাদের এই যৌগটা হবে এরকম, এই জায়গায় থাকবে এন, তার সাথে থাকবে এই জায়গায় এটা এরকম, এই যে আগের মতোই, যেমন আগের বার কি ছিল, এখানে ছিল সায়ানাইড প্রতিস্থাপন, এখানে আইসোসায়ানাইড, এবার এখানে হয়েছে নাইট্রাইট আর এখানে হয়েছে নাইট্রো। ঠিক আছে, আর তার সাথে আমাদের থাকবে হচ্ছে সিলভার হ্যালাইড। ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের মেকানিজমটা আমরা আগে দেখে ফেলছি, আর এত ডিটেলস না বলি। তাহলে এই মোটামুটি ছিল আমাদের টোটাল প্রতিস্থাপন বিক্রিয়া। তো এরপরে চলো আমাদের অপসারণ আছে আর হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ঠিক আছে, চলো এরপরে আমরা এগুলো দেখব।